দারুণ একটি ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা ভাবুন তো, প্রাচীন আরবের সেই চরম বিশৃঙ্খল আর গোত্রীয় দাঙ্গায় ভরপুর সমাজটা ঠিক কিভাবে একসময় সুদৃঢ় আইনি এবং সামাজিক কাঠামোর দিকে মোড় নিয়েছিল, কিভাবে শত শত বছরের রক্তক্ষয়ী সংঘাত একটা সুশৃঙ্খল সমাজের রূপ পেল। আজ আমরা সেই যাত্রার গভীরে প্রবেশ করব এবং এর পেছনের চমকপ্রদ গল্পগুলো জানব। আজকের আলোচনার রোডম্যাপটা একটু এক নজরে দেখে নিই। প্রথমে আমরা জানব প্রাক ইসলামী আরবের সেই চরম গোত্রীয় বিশৃঙ্খলা নিয়ে, এরপর মদিনার সনদ, তারপর নারীদের আইনি অধিকারের যুগান্তকারী উন্নয়ন, আর সবশেষে আধুনিক আন্তর্জাতিক আইনের সাথে এর একটা তুলনামূলক চিত্র। চলুন তাহলে শুরু করি আমাদের প্রথম পর্ব দিয়ে, প্রাক ইসলামী আরবের গোত্রীয় বিশৃঙ্খলা, যাকে ইতিহাসে বলা হয় অজ্ঞাতার যুগ। এই বিশাল পরিবর্তনের মাত্রাটা আসলে ঠিক কতটা গভীর ছিল তা বুঝতে হলে এই চিত্রটার দিকে একটু তাকাতে হবে। একদিকে লক্ষ্য করুন, সমাজটা চলত গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত দিয়ে। কন্যা সন্তান জন্ম নিলে তাকে হত্যা করা হতো, আর নারীদের ভাবা হতো স্রেফ সম্পত্তি। আর ঠিক এর বিপরীতে দেখুন পরবর্তীতে আসা যুগান্তকারী সংস্কারগুলো, একটি সুশৃঙ্খল বিচার ব্যবস্থা, নারী পুরুষের আধ্যাত্মিক সমতা এবং সুরক্ষিত মানবাধিকার। আকাশ পাতাল তফাৎ, তাই না? টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন। 520 থেকে 620 খ্রিস্টাব্দ মদিনায়, মানে তখনকার ইয়াসরিবে, টানা 1 শতাব্দী ধরে শুধু যুদ্ধ আর যুদ্ধ। মানে ভেবে দেখুন, সেখানে কয়েকটা প্রজন্ম বড় হয়েছে যারা জীবনে সংঘাত ছাড়া আর কিচ্ছু দেখেনি। অবশেষে অবিরাম এই রক্তপাত থেকে বাঁচতে মরিয়া হয়ে শহরের মানুষেরা 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বহিরাগত এবং নিরপেক্ষ সালিস বা বিচারক হিসেবে আমন্ত্রণ জানায়। আর ঠিক সেই প্রেক্ষাপটেই তৈরি হয় ইতিহাসের মোড় গুঁড়িয়ে দেওয়া মদিনার সনদ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, মদিনার সনদ এবং একটি বহুমাত্রিক রাষ্ট্র গঠন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হল উম্মা ধারণাটা। প্রাচীন আরবে রক্তের সম্পর্কই ছিল সব, গোত্রের বাইরে কেউ কিছু চিন্তাই করতে পারত না। কিন্তু উম্মা এসে পুরো হিসাবটাই বদলে দিল। গভীর রক্ত সম্পর্কের বদলে তৈরি হলো এমন এক সামাজিক চুক্তি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার আর দায়িত্বের ভিত্তিতে একটি অভিন্ন সম্প্রদায়ের অংশ হয়ে গেল। সত্যি এক বৈপ্লবিক ধারণা। মদিনার সনদের 25 নম্বর ধারার এই সরাসরি উক্তিটা একবার দেখুন, ইহুদিদের জন্য তাদের ধর্ম এবং মুসলিমদের জন্য তাদের ধর্ম। এই একটা মাত্র বাক্যই উম্মা ধারণাটিকে ধর্মীয় বহুত্ববাদের একটা শক্ত আইনি ভিত্তি দিয়েছিল। মানে রাষ্ট্রের অংশ হওয়ার জন্য কাউকেই তার নিজের ধর্ম বা সংস্কৃতি ছাড়তে হয়নি। আর এই সনদের মাধ্যমে মুসলিম, ইহুদি আর বহুস্বরবাদীদের মধ্যে শুরু হল নজিরবিহীন এক সহযোগিতার যুগ। যুগের পর যুগ চলা গোত্রীয় দাঙ্গার বদলে চালু হল কেন্দ্রীভূত বিচার ব্যবস্থা, অর্থাৎ একজনের অপরাধের জন্য পুরো গোত্রকে আক্রমণ করার দিন শেষ। পাশাপাশি শহরের প্রতিরক্ষায় সবাই একজোট হওয়া, নিপীড়িতের সুরক্ষা, সরকার পরিচালনায় পারস্পরিক পরামর্শ বা সুরার ব্যবহার, এমনকি ঋণগ্রস্ত নাগরিকদের জন্য আর্থিক সহায়তার যে বিধান রাখা হলো, তৎকালীন সময়ের প্রেক্ষাপটে এগুলো ছিল একেবারেই অভাবনীয় কিছু পদক্ষেপ। রাজনৈতিক এই পরিবর্তনের পাশাপাশি সমাজের বুননেও আরেকটা বড় রূপান্তর ঘটছিল। আমাদের তৃতীয় পর্বের বিষয় সেটাই নারীদের আইনি অধিকারের উন্নয়ন, যা ছিল আক্ষরিক অর্থে এক সামাজিক বিপ্লব। 7ম শতাব্দীর কথা চিন্তা করলে এই সংস্কারগুলো কিন্তু আসলেই অবাক করার মতো। যে প্রান্তিক জনগোষ্ঠীকে স্রেফ সম্পত্তি হিসেবে দেখা হতো, তাদের হঠাৎ করে কতগুলো অধিকার দেওয়া হলো দেখুন। কন্যা শিশু হত্যা পুরোপুরি নিষিদ্ধ হল। নারীরা পেলেন সম্পত্তির মালিকানা, উত্তরাধিকার আর স্বাধীনভাবে ব্যবসা করার অধিকার। শুধু তাই নয়, বিয়ের ক্ষেত্রে তাদের স্পষ্ট সম্মতি বাধ্যতামূলক করা হলো এবং খোলার মাধ্যমে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেওয়ার আইনি ক্ষমতাও তাদের দেওয়া হলো।
সেই সময়ের অন্যান্য সাম্রাজ্যের অবস্থার সাথে মেলালে নারীদের এই অর্থনৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতাগুলোর রীতিমতো অবিশ্বাস্য মনে হয়। আরেকটা চমৎকার ব্যাপার হল ধ্রুপদী ইসলামী আইনশাস্ত্র বিবাহকে কোনো সেবামূলক সম্পর্ক হিসেবে দেখেনি, বরং একে দেখা হয়েছে পারস্পরিক সাহচর্য ও মানসিক প্রশান্তির একটি চুক্তি হিসেবে। এর মানে হচ্ছে ঘরের কাজ বা গৃহস্থালির দায়িত্ব পালন করাটা সাংস্কৃতিকভাবে হয়তো প্রত্যাশিত ছিল, কিন্তু ধর্মীয়ভাবে এটা কোনো বাধ্যবাধকতা ছিল না। সম্পর্কের মূল ভিত্তি হিসেবে পারস্পরিক ভালোবাসা আর সহযোগিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এখন 1400 বছর আগের এই ঐতিহাসিক মাইলফলকগুলোর দিকে যখন আমরা তাকাই, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে। আজকের দিনের বৈশ্বিক মানবাধিকারের যে আধুনিক মানদণ্ড, সেগুলোর সাথে এই পুরনো আইনগুলো আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, ইসলাম এবং আন্তর্জাতিক আইন, একটি আধুনিক তুলনা। আধুনিক বিশ্বে লিঙ্গ সমতার যে আন্দোলন, তা মূলত এই 4টি বিশ্ব সম্মেলনের মধ্য দিয়েই একটা শক্ত ভিত্তি পেয়েছিল। 1975 সালের মেক্সিকো সিটি, এরপর 80 সালের কোপেনহেগেন, 85 সালের নাইরোবি এবং অবশেষে 1995 সালে বেইজিংয়ের সে বিখ্যাত প্ল্যাটফর্ম ফর অ্যাকশন। এই বৈশ্বিক উদ্যোগগুলোর মাধ্যমে কিন্তু পরবর্তীতে সিডো বা সিডিওডব্লিউ এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলোর পথ প্রশস্ত হয়েছিল। এই চার্টটার দিকে একটু লক্ষ্য করুন। এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কোথায় মিল আছে আর কোথায় চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। যেমন শিক্ষার অধিকার, সম্পত্তির মালিকানা বা আর্থিক স্বাধীনতার মতো জায়গাগুলোতে ঐতিহাসিক লক্ষ্যগুলোর সাথে আন্তর্জাতিক নিয়মের দারুণ মিল পাওয়া যায়। কিন্তু অন্যদিকে দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী পিতৃতান্ত্রিক ব্যাখ্যার কারণে কিছু পার্থক্যের জায়গাও তৈরি হয়েছে। যেমন ধরুন উত্তরাধিকারের নির্দিষ্ট অনুপাত কিংবা শিশুদের অভিভাবকত্ব বনাম আন্তর্জাতিক আইনের আওতাভুক্ত যৌথ জিম্মাদারি বা শেয়ার্ড কাস্টাডির মতো বিষয়গুলো। তবে তাত্ত্বিক আলোচনার বাইরে এসে বাস্তবের দিকে তাকালে এই পরিসংখ্যানটা আমাদের বেশ ভাবিয়ে তোলে। 41%, হ্যাঁ, বিশ্বব্যাপী নারীদের দ্বারা পরিচালিত পরিবারগুলোর আনুমানিক 41% আজও দারিদ্র্যসীমার নিচে বাস করে। তার মানে দাঁড়ায়, কাগজে কলমে যতই অধিকার থাকুক না কেন, বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করার ক্ষেত্রে আজও বিশাল বড় সব প্রতিবন্ধকতা রয়ে গেছে। দিন শেষে একটা বিষয় একদম পরিষ্কার, সমাজের একটা বিশাল অংশ অর্থাৎ নারীদের যদি প্রান্তিক করে রাখা হয়, তবে সেই সমাজের সামাজিক ও অর্থনৈতিক স্থবিরতা একেবারে নিশ্চিত। ইতিহাস এবং আধুনিকতার এই দীর্ঘ তুলনামূলক আলোচনা শেষে আমাদের সামনে এখন একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। ভবিষ্যতের সমাজগুলো আন্তর্জাতিক মানবাধিকারের এই ধারাবাহিক বিকাশের সাথে প্রাচীন রীতিনীতি আর কাঠামোগুলোর একটা সফল এবং সুষম সমন্বয় ঠিক কিভাবে ঘটাবে? বিষয়টা কিন্তু সত্যি ভাবনার। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই আলোচনা আপনাদের নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে।